জমে থাকে পার্কে, খেলতে পারি না। ব্যাগ আমরা রাখি, এখানে ভয়ে থাকতে হয়। বিভিন্ন নেশা করতেছে। পার্কে ময়লার স্তূপ, নেই নিরাপত্তাও, চিত্ত বিনোদন থেকেও বঞ্চিত রাজধানীবাসী। জবাবদিহিতা না থাকায় সংকট, সমাধানের আশ্বাসেই আটকে সিটি কর্পোরেশন। রিজার্ভ বাড়াতে চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে তোড়জোড়। চলতি বছরেই $6 বিলিয়ন যোগানের পরিকল্পনা। জাপান সহ আগ্রহী বিভিন্ন দেশের প্রতিষ্ঠান। সময় সংবাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। একটু বিনোদন বা মানসিক প্রশান্তির জন্য সন্তান পরিজন নিয়ে ঘুরতে যাবেন রাজধানীর কোনো পার্ক বা খেলার মাঠে, সেখানেও নানা বিড়ম্বনা। রক্ষণাবেক্ষণের অভাবে বর্ষা মৌসুমে জমে থাকে পানি, মশার উপদ্রব, অনিরাপদ পরিবেশ সহ নানা কারণে পার্কে যান না নগরবাসী। দায়িত্বশীলদের জবাবদিহি না থাকায় সংকট বলছেন পরিবেশবিদরা। সিটি কর্পোরেশন বলছে পার্ক সংস্কারে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। ইটনগরী ঢাকা, বিশাল বিশাল দালানের আড়ালে ঢাকা পড়েছে খোলা আকাশটাও। মুক্ত বাতাসে একটু শ্বাস নেয়ার কিংবা দুদণ্ড জিরোনোর ঠাঁই কোথায় এখানে? এই নগরে কতটুকু আছে দিগন্তজোড়া বিস্তৃত প্রান্তর অথবা পার্ক কিংবা খেলার মাঠ? রাজধানীর দুটি সিটি কর্পোরেশনের দেয়া তথ্যানুযায়ী উত্তর সিটি কর্পোরেশনে পার্ক রয়েছে 23টি, শিশু পার্ক 4টি আর মাঠ রয়েছে 8টি। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট পার্ক রয়েছে 20টি, মাঠ রয়েছে 19টি। এ তো গেল কাগজে হিসেব, কিন্তু বাস্তবের অবস্থা কি? সরেজমিনে কয়েকটি পার্ক ঘুরে দেখা যায় পড়ে আছে অযত্ন আর অবহেলায়। ময়লা আবর্জনার কারণে তার সুস্থ বিনোদন বা বিশ্রামের কেন্দ্রবিন্দুর পরিবর্তে পরিণত হয়েছে বিড়ম্বনায়। জল জমে থাকে পার্কে, খেলতে পারি না। ওয়াশরুমের ব্যবস্থা থাকলে এটা হচ্ছে একটু বেশি সুবিধা হতো। এ অবস্থায় পার্কে আসা দর্শনার্থীরা বলছেন পর্যাপ্ত পরিমাণ গাছপালা রাখার পাশাপাশি পার্ক সংস্কার করে শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করলে তারা সুস্থ বিনোদন আর মানসিক বিকাশের সুযোগ পেত। যদি পর্যাপ্ত পরিমাণে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এই পার্কের সৌন্দর্য আরো ভালো হতো। নেশা করতেছে, এর পাশে স্কুল স্টুডেন্ট বসতেছে, সবার সাথে একসাথে বসে, আসলে খুব বিশৃঙ্খলা পরিবেশটা। পার্কের সাথে সুস্থ নগর জীবনের গুরুত্ব অনুধাবন করে এর দিকে নগরবিদদের নজর দেওয়ার আহ্বান জানালেন পরিবেশবাদী আইনজীবী। যদি আপনি সুস্থ নগর পরিবেশ চান, তার জন্য যেমন আপনার পর্যাপ্ত পরিমাণের উন্মুক্ত স্থান থাকা দরকার। যদি আপনি অপরাধ মুক্ত তরুণ সমাজ চান, তাহলেও কিন্তু ছেলে মেয়েকে পার্ক আর খেলার মাঠের ব্যবস্থা করে দিতে হবে। এইটা আমাদের দেশের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো করে না। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে পার্কের সুরক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পার্কগুলোর সংস্কারে নেওয়া হয়েছে 28টি প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রায় 28টি কার্যক্রম শেষ হতে যাচ্ছে আর কি। তো এটি পরিপূর্ণভাবে শেষ হলে তারপর ধাপে ধাপে সেগুলো নেওয়া হবে। নগর পরিকল্পনাবিদদের মতে একটি আধুনিক শহরে প্রতি আধা বর্গ কিলোমিটার এলাকার জন্য একটি করে খেলার মাঠ এবং 1 একর পার্ক থাকা উচিত। কংক্রিটে ঘেরা নগরীতে সবুজে প্রশান্তি খুঁজতে এক সময় পার্কে যাওয়ার প্রচলন থাকলেও বর্তমানে অনেকটাই পার্ক বিমুখ রাজধানীবাসী। অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা, নোংরা আর অনিরাপদ পরিবেশই এর জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর তাই পার্ক নিয়ে কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগের পাশাপাশি এর পরিবেশ রক্ষায় দরকার নাগরিক সচেতনতা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমা উপরে প্রবাহিত হচ্ছে। এতে গাইবান্ধায় নিম্নাঞ্চল তলিয়ে পানিবন্দী রয়েছেন প্রায় 30,000 মানুষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে ফুলছড়ি উপজেলার কাইয়ারহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাত না থাকায় কিন্তু গাইবান্ধার বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। এবং যদি বলি যে আজকে 24 ঘন্টার ব্যবধানে কিন্তু গাইবান্ধার বন্যা পরিস্থিতির একেবারেই সার্বিক উন্নতি হয়েছে। যদি বলি যে ব্রহ্মপুত্র নদের পানি যেটি গত বৃহস্পতিবার এবং বুধবার নতুন করে বৃদ্ধি হতে শুরু করেছিল, সেটিও কিন্তু গত কাল থেকে আবারও কমতে শুরু করেছে। এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় কিন্তু সেটি একেবারেই 24 সেন্টিমিটার কমে কিন্তু বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে আজকে প্রবাহিত হচ্ছে। এই পানি কমে যাওয়ার ফলে কিন্তু নদী তীরবর্তী অঞ্চল বা বাঁধের
পাশের যে অঞ্চলগুলো ছিল সেগুলি থেকে কিন্তু পানি নেমে গেছে, নেমে যেয়ে কিন্তু বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে এখনো যেহেতু পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই কারণে কিন্তু চর অঞ্চল, গাইবান্ধার যে ব্যাপক চর অঞ্চল রয়েছে প্রায় শতাধিক চর অঞ্চল, এই চর অঞ্চলের যে বাড়িঘর এগুলি কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। পাশাপাশি চর অঞ্চলের যে রাস্তাঘাট সেগুলো কিন্তু কিছুটা ডুবে রয়েছে। তাছাড়া যদি বলি সার্বিক কিন্তু বন্যা পরিস্থিতির একেবারেই উন্নতি হয়েছে। ঘাঘট নদী যেটি ছিল, ঘাঘট নদীর পানিও কিন্তু বিপদসীমার 43 সেন্টিমিটার অতিক্রম করেছিল। সেই ঘাঘট নদীর পানিও কিন্তু একেবারে বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার নিচ দিয়ে আজকে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যদি বলি যে এই এক সপ্তাহের অধিক সময় ধরে দুদফার যে বন্যা, সেই বন্যায় কিন্তু গাইবান্ধার যেহেতু একেবারে চর এবং দ্বীপচরগুলো ডুবেছিল, এই চর এবং দ্বীপচরের কিন্তু স্রোতে কিন্তু ব্যাপক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং বাড়িঘর হারিয়ে কিন্তু এই সকল চর অঞ্চলের মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে। তারা যখন বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, গত 2 দিন থেকে আবারও পানি বৃদ্ধির ফলে কিন্তু তারা আবারও পানিবন্দী অবস্থায় ছিল। আজকে কিন্তু তারা সেই যে বন্যা কবলিত মানুষ, বন্যা দুর্গত মানুষ, তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। পানি কমার পরপরই কিন্তু তাদের যে গবাদি পশু এবং তাদের যে সহায় সম্বল সেটি নিয়ে কিন্তু তারা বাড়িতে ফিরতেছিল। কিন্তু যেটি সমস্যা তাদের সমস্যা হয়েছে সেটি হচ্ছে যে তাদের গোখাদ্য সংকট দেখা দিয়েছে, বাড়ি ফেরার পরে তাদের বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং যেটি খাবার সংকট সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। সব মিলে যদি বলি যে বন্যা পরিস্থিতির গাইবান্ধায় কিন্তু সার্বিক উন্নতির দিকে যাচ্ছে। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। সাগরের ঢেউয়ে তছনছ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার। সড়ক বিচ্ছিন্ন থাকায় বিকল্প পথে হচ্ছে দীর্ঘ যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি দ্রুত নির্মাণের দাবি পর্যটন সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, যার দূরত্ব দীর্ঘ 80 কিলোমিটার। মেরিন ড্রাইভের শুরুটা কক্সবাজার শহরের কলাতলী অংশ থেকে, কিন্তু এই শুরুর 2 কিলোমিটার অংশে নেই সড়ক। গেল 2 দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায় মেরিন ড্রাইভের 2 কিলোমিটার, কিন্তু সড়ক বিলীন হলেও এখনও সাগরের পাশে রয়েছে অসংখ্য স্থাপনা। এসব স্থাপনা রক্ষায় অনেকেই নিজস্ব অর্থায়নে করেছে বাঁধ, আবার জিওব্যাগ ফেলেও শেষ রক্ষার চেষ্টা চলছে। আপাতত মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক, যা অনেকটা সরু, যে কারণে এই সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। একই সঙ্গে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এই কাজটা দীর্ঘদিন যাবৎ করবে কিন্তু হচ্ছে না। প্রতিদিন পর্যটকের জন্য অনেক জাম, গাড়ি ঘোড়া বেশি। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। পর্যটকরা যে সরু পথ দিয়ে মেরিন ড্রাইভে যাচ্ছে তাতে কিন্তু তারা কিন্তু এক ধরনের বিরক্ত, কারণ অনেক সময় এমনভাবে যানজট লেগে থাকে যেটা কিন্তু খুবই দুঃখজনক। তবে পৌর কর্তৃপক্ষ বলছে জাইকার অর্থায়নে নির্মিত হবে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বেলি হ্যাচারি পর্যন্ত, যার কাজ শুরু হবে চলতি বছরের শেষের দিকে। জায়গা প্রজেক্ট থেকে আমরা 2টা প্রকল্প হাতে নিয়েছি। ফার্স্ট ফেজে আমরা সুগন্ধা মোড় থেকে সাইমন পর্যন্ত করব। মেরিন ড্রাইভটি নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনী, যা 2017 সালে 6 মে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1000 কোটি টাকার দীর্ঘ মেরিন ড্রাইভ, যার 80 কিলোমিটারের মধ্যে 78 কিলোমিটারে গাড়ির গতিবেগ থাকে 90 থেকে 100। বাকি 2 কিলোমিটার কলাতলী অংশে গাড়ির গতিবেগ হয় মাত্র 1 কিলোমিটারের নিচে, যার কারণে এই রুটে সুফল পাচ্ছে না পর্যটকরা। দ্রুত সময়ের মধ্যে ভাঙা 2 কিলোমিটার অংশ মেরামত করার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিদেশি প্রতিষ্ঠানের কাছে জায়গা ভাড়া দিয়ে চলতি বছরেই বাংলাদেশের রিজার্ভে 4 থেকে 6 বিলিয়ন ডলার যোগান দেওয়ার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর। ডলার সংকটের মুখে রিজার্ভ বাড়াতে বন্দর ও বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করার তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে মাতারবাড়ি বন্দরে স্বতন্ত্র ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি প্রতিষ্ঠান। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
চলতি অর্থ বছরের প্রথম মাসেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে $1 বিলিয়ন বেশি যুক্ত হয়েছে বাংলাদেশের রিজার্ভে। এর মধ্যে রয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের $650 মিলিয়ন এবং বে টার্মিনালের চ্যানেল খননের ঋণ সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের $650 মিলিয়ন। এছাড়া চলতি বছরেই আবুধাবি পোর্ট অথরিটির $1.5 বিলিয়ন, সে সঙ্গে সিঙ্গাপুর পোর্ট অথরিটির $1 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভে যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। আবুধাবি পোর্ট গ্রুপ এবং পিএসএস সিঙ্গাপুরের মাধ্যমে অ্যানাদার হয়তো আমরা $2 থেকে $2.5 বিলিয়ন আমরা এই বছর বিনিয়োগে আনতে পারবো। নগরীর পতেঙ্গা বে টার্মিনালে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, আবুধাবি পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করবে তা অনেকটা নিশ্চিত। সে সাথে লালদিয়ার চর এলাকায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্সলাইন। মন্দার কবলে পড়ে অনেকটা স্থবির হয়ে আছে বিশ্ব বাণিজ্য। তার জেরে ডলার সংকটে ঢুকছে বাংলাদেশের রিজার্ভ। সে রিজার্ভ বাড়াতে ভিন্ন কৌশল নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব জায়গা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভাড়া দিয়ে আনতে চায় $1 বিলিয়ন। তবে তা যেন পরিকল্পনা মাফিক এবং সুদূর প্রসারী হয় সেই মত ব্যবসায়ীদের। বন্দরের অপব্যবহৃত জায়গাগুলি বিভিন্নভাবে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আনার জন্য অথবা এগুলিকে ব্যবহার উপযোগী করার জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য, সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বে টার্মিনাল নয়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে স্বতন্ত্র একটি ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি সংস্থা জেটকো। মাতারবাড়ি যে পোর্টটা আছে তার পাশে যদি একটা ইকোনমিক জোন তৈরি করা হয়, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা ওয়েলকাম করতে পারবো এবং সেখানে যদি ইন্ডাস্ট্রি করা হয় সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই সহজ হবে। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রিক অন্তত 3 লাখ কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হচ্ছে, যা থেকে সরকারের রাজস্ব আসছে প্রায় 70,000 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পকে অযোগ্য বলে দাবি প্রভাবশালী মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের। সম্পাদকীয় পরিষদ বলছে দেশের চেয়ে নিজেকে প্রাধান্য দেয়া ডোনাল্ড ট্রাম্প নেতৃত্ব দেওয়ার যোগ্য নন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ঘিরে চরম হতাশা, ক্ষোভ ও সংকট বাড়ছে ডেমোক্র্যাট শিবিরে। এবার বাইডেন ইস্যুতে মুখ খুললেন খোদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও স্পিকার ন্যান্সি পেলোসি। প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে হারাতে বাইডেনের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। বয়স, শারীরিক সুস্থতা ইস্যু, হোঁচট খাওয়া, জনসম্মুখে তালগোল পাকিয়ে পরিচিত জনদের ভুল নাম বলা সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। একের পর এক ভুলে ডেমোক্র্যাটদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বিশেষ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর দলের নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি ক্রমে জোরালো করছেন। এর মধ্যেই এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট নেতা বারাক ওবামা, মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মুখ খুললেন বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার ইস্যুতে। বাইডেনের সাম্প্রতিক নানা কাণ্ডে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নির্বাচনে প্রচারণা চালানো সহ ট্রাম্পকে পরাজিত করা পর্যন্ত পুরো বিষয়টি বাইডেনের জন্য অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে বলে মনে করছেন ওবামা পেলোসি। শুধু বাইডেনই যে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দলের ভেতরে বাইরে চাপে রয়েছেন তা নয়, নতুন করে যুক্ত হলো খোদ তারই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নেতৃত্ব দেওয়ার যোগ্য নন বলে দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। দেশটির প্রভাবশালী সংবাদপত্রটি বলছে, কথা ও কাজে বিপজ্জনক ট্রাম্প দেশের চেয়ে নিজেকে প্রাধান্য দেন। বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ এমনটাই জানিয়েছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। পর্যাপ্ত ট্রেনিং এর অভাবের জন্যই অলিম্পিকে ভালো করতে পারছে না শুটিং। দেশের শুটাররা নিজেদের প্রস্তুত করলেও তা যথেষ্ট নয় বলে মনে করেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। গুরুত্বপূর্ণ হলেও জাতীয় ক্রীড়া পরিষদ এই বিষয়ে উদাসীন বলেও অভিযোগ করেন তিনি। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন এই সংগঠক। পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া, ওদের যারা ইন্টারন্যাশনাল গেমস খেলবে তারা বললাম বাইরেই থাকে। ওদের প্রোগ্রামটাই এই, আপনি যদি আজকে ওয়েবসাইটে যান, ওরা সারা বছর কোথায় কি খেলবে দিয়ে দিছে। ইটস ওপেন টু অল।
আমরা নিজেরও জানি না আমরা যেতে পারবো কিনা, যাবো কিনা, কিভাবে যাব। দরজায় করা নাড়ছে অলিম্পিক গেমস, অথচ এবারও শুটিং থেকে নেই উচ্চাশা। থাকবেই বা কী করে? বাজেট সংকটের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও যে ওয়াইল্ড কার্ড পাওয়া রবিউল ইসলামকে দেয়া সম্ভব হয়নি বিদেশে উন্নত প্রশিক্ষণ। আমি জানি এখানে গেলে মেডেল পাবো, কিন্তু আমি যেতে পারবো? যেতে দিতে পারবো না। কেউ তো আমার টাকা দেয় না, কেউ তো আমার সাপোর্ট করে না। এখানে যদি স্পন্সরও খুঁজেন, স্পন্সরও আসতে চায় না। অন্যান্য খাতের মতোই দেশের ক্রীড়াঙ্গনে পরিকল্পনার অভাব স্পষ্ট, অথচ অলিম্পিকের মতো আসরে সফলতা পেতে লাগে লম্বা পরিকল্পনা। সমন্বয় করে একটা মাস্টার প্ল্যান এবং তার বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই আসতে পারে সফলতা। বিওএ, মন্ত্রণালয়, এনএসসি, শুটিং ফেডারেশন, এরকম যদি একটা টিম ওয়ার্ক করতে পারি এবং লং টার্ম প্ল্যান করতে পারি যে আমি আসলে কোন কোন গেমসে খেলবো, খেলতে 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 আমি অলিম্পিকে যাব, তখনই আপনি বলতে পারেন ইয়েস অলিম্পিক আপনি মেডেল কেন আনতে পারলেন না। একটা দায়সারা নীতিতে চলছে দেশের ক্রীড়াঙ্গন, কিন্তু এভাবে আর কতদিন? ঘুম ভাঙুক আইন প্রণেতাদের, শুভবুদ্ধির উদয় হোক নীতি নির্ধারকদের, তবেই যে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজ পতাকা। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। থাকে পার্কে খেলতে পারি না, ব্যাগ আমরা রাখি এখানে, ভয়ে থাকতে হয়। বিভিন্ন নেশা করতেছে। পার্কে ময়লার স্তূপ, নেই নিরাপত্তাও, চিত্ত বিনোদন থেকেও বঞ্চিত রাজধানীবাসী। জবাবদিহিতা না থাকায় সংকট, সমাধানের আশ্বাসেই আজকে সিটি কর্পোরেশন। এই ছিল সময় সংবাদে। এরপর এই সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।